আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে পাবনা সহ 5 জেলায় এখন পর্যন্ত 10 জন নিহত। রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। দেশজুড়ে আওয়ামী লীগের সমাবেশ, পাড়া মহল্লায় নেতাকর্মীদের সতর্ক অবস্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠায় রাজপথে থাকার অঙ্গীকার। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ না করার নির্দেশ হাইকোর্টের। আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিট খারিজ। এবং ছাত্রদের আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, দাবি বিএনপি মহাসচিবের। অসহযোগ আন্দোলন সফল করতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর এবারে পুরো সংবাদ। শিক্ষার্থীদের লাগাতার অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আন্দোলনকারীদের সাথে পুলিশ আওয়ামী লীগ কর্মীদের ত্রিমুখী সংঘর্ষে পাবনা, মুন্সিগঞ্জ, রংপুর, মাগুরা ও বগুড়ায় এখন পর্যন্ত মারা গেছে অন্তত 10 জন, আহত হয়েছে শতাধিক। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে এসব এলাকা। হামলা ও ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগ অফিস সহ বিভিন্ন স্থাপনায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। অসহযোগ আন্দোলনের প্রথম দিন সকালে পাবনা শহরে আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে 4 জন গুলিবিদ্ধ হন, পরে 3 জনের মৃত্যু হয়। এ সময় আওয়ামী লীগ কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মুন্সিগঞ্জে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জন। থানার পুল চত্বরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সকালে 10টার দিকে শহরের থানার পুল এলাকায় আন্দোলনকারীরা জড়ো হলে আওয়ামী লীগ কর্মীরা হামলা করে। মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। বেলা 11টার দিকে পারনান্দুয়ালি এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন তারা। এছাড়া অনেকে আহত হয়েছেন। বগুড়ায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালীন সময় পুলিশের গুলিতে ওই আন্দোলনকারীর মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে, এতে আহত হন বেশ কয়েকজন। সিরাজগঞ্জে সকাল থেকে শহরের নিয়ন্ত্রণ নিয়েছে অসহযোগ সমর্থনকারীরা। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা তাদের প্রতিহতের চেষ্টা করে, এতে গুলিবিদ্ধ সহ আহত হন বেশ কয়েকজন। পরে তাদের হটিয়ে শহরের সবকটি সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে রাজধানীতে সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, অগ্নিসংযোগের মধ্য দিয়ে চলছে অসহযোগ আন্দোলনের প্রথম দিন। শাহবাগ, সায়েন্স ল্যাব, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, মতিঝিল সহ বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। কোথাও কোথাও হয়েছে ভাঙচুর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেশ কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও সিএমএম আদালতে ভাঙচুর এবং পুলিশের গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকার আকাশে কালো ধোঁয়া। অসহযোগ আন্দোলনের প্রথম দিন, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। দিনের শুরুতেই শাহবাগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সড়ক দখলে নেয় আন্দোলনকারীরা। আগুন দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়িতে। ঘটে ভাঙচুরের ঘটনাও, এতে আতঙ্কিত হাসপাতালের চিকিৎসক, রোগী ও তাদের স্বজনরা। সায়েন্স ল্যাব মোড়েও বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন কয়েকজন। সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। 11টা বাজে আসার পর 5 মিনিট এখানে আমরা আন্দোলন করতেছি, আর ওখান থেকে হঠাৎ পুলিশ ছাত্রলীগ হচ্ছে আপনার মারতেছে, গুলি মারতেছে, টিয়ারশেল মারতেছে। তারপর আমরা ধাওয়া দিছি পর ওখান দিয়ে বের হয়ে গেছে। এটা কেন করলো? এই শান্তিপূর্ণ আন্দোলনে কেন তারা আক্রমণ করলো? এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই সাইড থেকে প্রথমে পুরো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। ওই সাইড থেকে ছাত্রলীগের ওরা হচ্ছে হেলমেট বাহিনী, হেলমেট পরে ওরা লাঠিসোঁটা নিয়ে আসতেছিল। বাংলা মোটরেও বিক্ষুব্ধ জনতার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পুলিশ বক্স ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতগুলো রক্তের বিনিময়ে আমরা কোনো কোটা চাইনি, এখন শুধু এক দফা।
এটা অবিলম্বে মানা উচিত। আমাদের ভাইদের রক্ত নিয়েছে, আমাদের যদি রক্ত দিতে হয় আমরা দিতে প্রস্তুত আছি, আমরা রাজপথে আছি, রাজপথ আমরা ছাড়ি নাই। আমাদের ছাত্ররা যেভাবে আসছে তারা কিন্তু নিরস্ত্রভাবে আসছে, এখানে যেভাবে পারতেছে সেভাবে এখানে তার আন্দোলন জগিয়েছে। আমাদের উপর আবার ছাত্রলীগ দিয়ে হামলা করানো হচ্ছে, আমরা কোনোভাবে এটার আমরা চুপ থাকবো না, আমরা এটা সঠিক বিচার চাই। আর আমাদের দাবি একটাই, এক দফা। কেন ঝরলো আমাদের ভাইদের রক্ত? আমাদের একটাই দাবি, আমরা ন্যায় চাই। যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে আমরা আন্দোলনের মাঝ ছাড়বো না। ভাঙচুর করা হয়েছে বাংলাদেশ ব্যাংকেও। ঢাকার সিএমএম আদালতে পুলিশের গাড়িতে আগুন দেয়া হয়েছে। থমথমে পরিস্থিতি যাত্রাবাড়িতেও। কুতুবখালীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। মিরপুর 10 ও 13 নম্বরে শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। উত্তপ্ত উত্তরাও। বিএনএস ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। নীরব ভূমিকায় দেখা যায় পুলিশকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, যাত্রাবাড়ি এলাকায় আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে তার সাথে যুক্ত হচ্ছি। আর রাজীব, যাত্রাবাড়ি এলাকায় কি পরিস্থিতি বিরাজ করছে আমাদের জানাবেন। ফাতিয়া, আমি শুনতে পাচ্ছি উত্তেজনা বিরাজ করছে। আমরা একটু দেখাতে চাই আমাদের ক্যামেরার মাধ্যমে। রাস্তায় কিন্তু আগুন জ্বালিয়ে ঠিক যাত্রাবাড়ি মোড়ে কিন্তু বিক্ষোভকারীরা এখন অবস্থান নিয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং তারা তাদের দাবি দেওয়া জানাচ্ছেন। বিক্ষোভটিকে কিছুক্ষণ আগেই কিন্তু ত্রিমুখী সংঘর্ষ হয়। এখনো কিন্তু সংঘর্ষ বিভিন্ন জায়গায় হচ্ছে। এর মধ্যে কিন্তু পুলিশ কিন্তু যাত্রাবাড়ি থানা ভিতরে অবস্থান নিয়েছেন। তারা অনেকটা নীরব ভূমিকা পালন করছেন। মূলত ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারী বিক্ষোভকারীদের, এবং কিছুক্ষণ পরে পরে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং আন্দোলনকারীদের ধাওয়ায় কিন্তু পিছিয়ে সরে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আবারও তারা ধাওয়া দিচ্ছেন। এভাবেই চলছে দীর্ঘক্ষণ ধরে। এখন কিন্তু যাত্রাবাড়ি থানাকে ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা এবং তারা আগুন জ্বালিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এখানে চরম একটা উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভকারীদের সাথে কিন্তু অংশ নিয়েছেন অনেকেই। কিছুক্ষণ পরে পরে আহত নেতাকর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পাচ্ছেন। আমরা অনেক সাউন্ড গ্রেনেডের আওয়াজ শুনতে পাচ্ছি। আসলে সার্বিক যে বিষয়, তারা কিন্তু সকাল থেকে অবস্থান নিয়েছিলেন, দুপুর পর্যন্ত একটা শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন, ত্রিমুখী অবস্থান ছিল। কিন্তু হঠাৎ করেই দুপুরের দিকে সংঘর্ষ বাধে। আওয়ামী লীগের সমাবেশে এসে বিক্ষোভকারীরা আসলে মুখোমুখি অবস্থানের পর ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এখন এই মুহূর্তে কিন্তু সার্বিক পরিস্থিতি তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই ছিল এই যাত্রাবাড়ি এলাকা থেকে আসলে সংঘর্ষের সবশেষ পরিস্থিতি। রাজীব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর শাহবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সেখান থেকে টেলিফোনে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বাবু, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষের খবর আমরা জেনেছি। এখন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি সে সম্পর্কে আমাদের জানাবেন। সকাল থেকে কিন্তু সরকার পতনের যে দাবি তারা শিক্ষার্থীরা করে, সেই দাবির সমর্থনে কিন্তু ঢাকা শহর তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে শুরু করে। আমরা যতটুকু দেখেছি বেলা 11টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, এলিফ্যান্ট রোড, বাংলা মোটর, শাহবাগ সহ বিভিন্ন এলাকায় কিন্তু শিক্ষার্থীরা
অবস্থান গ্রহণ করে এবং সেখানে তারা সরকার পতনের যে এক দফা দাবি দিয়েছে সেই দাবির সমর্থনে কিন্তু স্লোগান দিতে থাকে। এরই মধ্যে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে রাজধানীতে কিন্তু শিক্ষার্থী বা বিভিন্ন রাজনৈতিক দল নেতাকর্মী সবাই কিন্তু অবস্থান নিয়েছে। এর মধ্যে কিন্তু দুর্বৃত্তদের সাথে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের বেশ কয়েক জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এরপরে কিছুক্ষণ পরে কিন্তু আমরা জানতে পারি যে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটি রয়েছে সেখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং দুর্বৃত্তরা সেখানে আগুন দেয় বলে আমরা জানতে পারি। এছাড়াও কিন্তু এরপর কিন্তু যখন সারা ঢাকা শহরে কিন্তু আমরা সব জায়গা থেকেই কিন্তু বিচ্ছিন্নভাবে এরকম সংঘর্ষের খবর পাচ্ছি এবং এই মুহূর্তে আসলে এখানে যেরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল, আজকে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু সেরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নেই। আমরা যতটুকু দেখেছি শুধু শাহবাগেই কিছু সংখ্যক পুলিশ রয়েছেন এবং তারা কিন্তু ছাত্রদেরকে নিরাপত্তা দেওয়ার কাজ করছেন। শাহবাগে আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে কোটা বিরোধী যে আন্দোলন চলছে সেটির সমন্বয়ক আসিফ মাহমুদের আসার কথা রয়েছে। সেজন্য কিন্তু সেখানে আরো যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এখানে জড়ো হচ্ছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এই শাহবাগ অভিমুখে ছোট ছোট মিছিল নিয়ে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। তো এখানে নিরাপত্তার কাজে যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার জন্য তারা রয়েছেন এবং তারা কিন্তু নির্লিপ্ত ভাবেই কিন্তু অনেকটা বলা চলে যে তারা শুধুমাত্র শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কাজ করছেন। কোন রকমের ফাঁকা গুলি বা বুলেট ছোড়ার ঘটনা কিন্তু আমরা এখনো পুলিশের পক্ষ থেকে দেখিনি। তবে শিক্ষার্থীদের দাবি যে দুর্বৃত্তরা তাদের উপর সকাল থেকে মুহুর্মুহু হামলা করছে এবং শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়ে সেই হামলা প্রতিহত করছেন। তো এমন পরিস্থিতির মধ্যেই কিন্তু আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পেলাম এবং এখন শাহবাগে যেহেতু সমন্বয়করা জড়ো হওয়ার ঘোষণা দিয়েছেন সেক্ষেত্রে সেই মিছিলগুলোকে কিন্তু আমরা দেখছি যে শাহবাগ অভিমুখে অনেক মিছিল ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আসছে এবং তারা জড়ো হওয়ার চেষ্টা করছে। ফাতিহা বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ এলাকা থেকে পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন টেলিফোনে সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। চট্টগ্রামের কাজীর দেউরি থেকে বন্দর নগরীর আজকের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কাজীর দেউরি এলাকায়। সকাল থেকে কিন্তু আমরা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং সকাল 10টার পর থেকেই কিন্তু আমরা দেখেছি চট্টগ্রাম নগরীর যে নিউ মার্কেট মোড় আছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে এবং শিক্ষার্থীদের সাথেও কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেখানে জড়ো হতে শুরু করে। আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রাম নগরীর যে সিটি গেট এলাকা আছে এবং যে সিটি গেট এলাকা আছে যেটি ওটিকে দেখেছি, সেখানেও দেখেছি যে ছাত্ররা অবস্থান নিয়ে তারা কিন্তু যে যান চলাচল তা বন্ধ করে দিয়েছে এবং নগরীর যেই নতুন ব্রিজ এলাকা আছে সেখানেও কিন্তু ছাত্ররা অবস্থান নিয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে নগরীর যে নিউ মার্কেট এরিয়া আছে সেখানে কিন্তু কিছু আগে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে এবং সেখানে বেশ কিছু ছাত্র এবং সাধারণ মানুষ কিন্তু আহত হয়েছে। তবে সেখানে পুলিশ পর্যাপ্ত অবস্থায় রয়েছে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে এবং পুলিশ কিন্তু যাতে কোনো প্রাণহানি না ঘটে এবং সংঘর্ষ যাতে কোনোভাবেই যাতে সংঘর্ষ ছড়িয়ে না পড়ে সেজন্য কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নগরীর বিভিন্ন মোড়ে কিন্তু পুলিশ তাদের সতর্কতা অবস্থায় আছে। দর্শক, রাজধানীর রামপুরা এলাকায় আছেন সহকর্মী শারফুল আলম, তার সাথে আমরা সরাসরি টেলিফোনে যুক্ত হচ্ছি। শারফুল, ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষের খবর আমরা জেনেছি ইতোমধ্যে, এখন সেখানকার পরিস্থিতি কি সে সম্পর্কে আমাদের জানাবেন? দেখুন, রামপুরা এলাকা কিন্তু এখন সে ধরনের কোনো কর্মসূচি নেই। আমরা কিছুক্ষণ আগে যেটা দেখেছি রামপুরা ব্রিজ, আফতাবনগর, বিটিভি সহ বিভিন্ন এলাকায় কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি নিয়েছিল। তাদের এই অবস্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অভিভাবক সহ সংস্কৃতি কর্মীরা কিন্তু এখানে ছিলেন, আমরা অনেকে পেয়েছি। ঠিক যখন বাজে তখন কিন্তু এখান থেকে একটি বিশাল গণর্যালি নিয়ে তারা কিন্তু শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং তারা বলেছে যে শাহবাগে তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে সেখানে তারা যোগ দিতেই এখান থেকে গিয়েছে এবং তারা চাচ্ছে যে শান্তিপূর্ণ একটা কর্মসূচি যাতে তারা পালন করতে চায় সেখানে যাতে কোনো রকমের উদ্ভূত পরিস্থিতি তৈরি করা না হয় এবং শিক্ষার্থীরা বলে আসছে যে তাদের এক দফা এক দাবি, সেটা তাদেরকে মানতেই হবে। তার আগে একটু যদি বলে রাখি আপনাকে, রামপুরা বাড্ডা থেকে আপনার মালিবাগ পর্যন্ত পুরো রাস্তাটা কিন্তু বন্ধ, দুই পাশে রাস্তা বন্ধ, কোনো যানবাহন চলাচল করছে না। দুই পাশে কিন্তু শিক্ষার্থীরা আছে এবং এর আশেপাশে গলি বলেন, এলাকা বলেন, সব জায়গায় কিন্তু শিক্ষার্থীদের সরব উপস্থিতি রয়েছে। আশেপাশে আমরা এর বাইরে অন্য কোনো
নিরাপত্তা কর্মী বা অন্য কাউকে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। শারফুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ছাত্র সমাজকে বিভ্রান্ত করে কোটা সংস্কার আন্দোলনকে যারা এক দফাতে রূপান্তরিত করেছে তারা স্বাধীনতা ও দেশ বিরোধী বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এখন থেকে যে কোনো মৃত্যু ও নাশকতার দায় তাদের নিতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের গণজমায়েত কর্মসূচি পালনকালে নেতারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সরকার পদত্যাগের এক দফা দাবির প্রতিবাদে দেশ জুড়ে গণজমায়েত ও শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যমূলক আন্দোলনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দেন। চলমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জানিয়ে দলীয় নেতাকর্মীরা বলেন, দেশের যে কোনো সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই। তা জেনেও অদৃশ্য উস্কানিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করেছে, যা নজিরবিহীন। আমরা সারা বিশ্বের মধ্যে দেখেছি, যখনই কোনো আন্দোলন সংগ্রাম হয়, সরকার প্রধান যখন ডাকেন তখন সবাই কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে একটা আলোচনায় বসে। কোটা আন্দোলনকারী নাহিদ সহ কোটা সমন্বয়করা তাদের ক্ষমতার ভূতে ধরেছে। এরপরে যদি কোনো সহিংসতা ঘটে, যদি কোনো হতাহতের ঘটনা ঘটে, তাহলে সকল দায় এই ছাত্র নামের অছাত্রদেরকে নিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে সহযোগিতা দেবে বলে জানান দলের নেতারা। জ্বালাও পোড়াও সব এই জামাত শিবির বিএনপি তারা করছে এবং একটি রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছে। শান্তিপূর্ণভাবে এবং শান্তিপূর্ণভাবে এদের অশুভ শক্তির বিরুদ্ধে আমরা মোকাবিলা করব, শান্তিপূর্ণ মোকাবিলা করব। দেশকে অকার্যকর করতে নিরীহ শিক্ষার্থীদের উপর দেশি বিদেশি কুচক্রী মহল ভর করেছে বলেও জানান তারা। যতক্ষণ পর্যন্ত এই রাজাকার আলবদররা ঘরে না যাবে, তাদেরকে নির্মূল না করতে পারবো, স্বাধীনতা বিরোধী নির্মূল না করতে পারবো, তাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ গণমাধ্যম কর্মীরা। সকালে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে মানববন্ধন করেন তারা। এতে যোগ দিয়ে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতারা। এ সময় নিহত ও আহত সাংবাদিকদের ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তি নিশ্চিতে সরকারের কাছে দাবি জানান তারা। আপনারাও পারবেন না। গণমাধ্যম তার সংবাদ প্রচার করে যাবে, গণমাধ্যম তার পেশাদার দায়িত্ব পালন করে যাবে। সাংবাদিকদের যারা আহত নিহত করেছেন তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সহিংসতা বন্ধ করতে হবে যেভাবেই হোক। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুক। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ না করতে এবং মানব জীবনের প্রতি সম্মান দেখাতে বলেছেন উচ্চ আদালত। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে এসব পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। হুমায়ুন চিশতির রিপোর্ট। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের 2 দিন শুনানির পর বেঞ্চের এক বিচারপতি অসুস্থ হওয়ায় গত বুধ ও বৃহস্পতিবার শুনানি হয়নি। এরই মধ্যে 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি দেয় রোববার শুনানির শুরুতেই রিটের ওই অংশ বাদ দেন উচ্চ আদালত। পরে অ্যাটর্নি জেনারেল ও রিটকারীর আইনজীবীদের শুনানি শেষে রিটটি পর্যবেক্ষণ সহ খারিজ করে দেন হাইকোর্ট। যদিও কাগজে কলমে মনে হচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে, যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে। এবং আদালত থেকে ওনাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাছে কৃতজ্ঞ যে এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদেরকেও মনে করে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের একটি কথা রয়ে গেছে যেটা কোর্টে নিষ্পেষিত হয়নি, যে তাদেরকে খুন
অধিকার বলে, কোন আইনের বলে তাদেরকে এতদিন রাখা হয়েছে। এবং আরেকটি প্রশ্ন যেটা এখনকার এই মুহূর্তের জন্য খুবই জরুরি, যে এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে, ডিবি কাস্টডিতে রাখা হচ্ছে, অজান্তে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কিভাবে প্রতিকার চাইব। শুনানিতে এক দফা আন্দোলন নিয়েও মন্তব্য করেন আদালত। আদেশের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধান অনুযায়ী যে কেউ মিছিল সমাবেশ করতে পারবে। নাশকতার ঘটনা ঘটলে তার নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে, সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে শান্তিপূর্ণভাবে, এবং তারা শান্তিপূর্ণভাবে সেটা করতে পারবে। পুলিশকে বলছে তারা যদি কেউ করে, সহিংসতা করে, অরাজকতা করে, তাদেরকে গুলি করতে হবে। তাদেরকে আইন অনুযায়ী, গুলি না, তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আছে, আইনে সেই ব্যবস্থা নিতে পারবে তারা। আদালত বলছেন যে এখন তো আপনারা এটা না, এখন তো এক দফা আন্দোলন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ডিফেন্ড করেন এটাকে? এটা তো কানিং ডিভাইস বলছেন আদালত। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় 16 শিশু নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট শুনানির জন্য গ্রহণ করেননি হাইকোর্ট। অন্য বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছেন আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পদত্যাগের এক দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি। সর্বাত্মক অসহযোগ আন্দোলন সফল করতে নেতাকর্মী সহ দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্রদের আন্দোলন এখন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের নামিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে। বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়। দেশের পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার দাবি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ের সামনে মানববন্ধনে তিনি একথা জানান। এ সময় টিআইবির এই কর্মকর্তা অভিযোগ করেন, শিক্ষার্থীদের দাবিতে সরকার দমন নিপীড়ন চালিয়েছে, যা মানবাধিকারের লঙ্ঘন। সরকার এবং সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন, তাদের উচিত হবে বিলম্ব হলো ছাত্র জনতার চাহিদাটাকে বোঝা, মনটাকে বোঝা, তারা কি চাইছে, তাদের যে কারণে তারা ক্ষুব্ধ, যে কারণে তারা নিজেদেরকে সরকার বিচ্ছিন্ন মনে করছেন, যে কারণে সরকার নিজেদেরকে জনবিচ্ছিন্ন করেছে, সেগুলো উপলব্ধি করা দরকার। তার উপর ভিত্তি করে সার্বিক প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। নানা সমস্যায় জর্জরিত নওগাঁর কেন্দ্রীয় বাস টার্মিনাল। এটি নির্মিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত উন্নয়ন তো দূরের কথা, সংস্কারও হয়নি। নেই যাত্রী সেবার ন্যূনতম সুবিধা। 2 বছর আগেই টার্মিনাল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। নওগাঁ শহরের যানজট নিরসনে 80-র দশকে বাস টার্মিনাল স্থানান্তর করা হয় বালুডাঙ্গায়। বর্তমানে টার্মিনালটির জরাজীর্ণ অবস্থা, খসে পড়ছে ছাদের পলেস্তরা। ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কার্যক্রম, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নেই কোনো যাত্রী ছাউনি, টয়লেট, এমনকি পানির ব্যবস্থা। টার্মিনাল জুড়ে খানাখন্দ, একটু বৃষ্টিতে ডুবে থাকে কাদা পানিতে, যেখানে সেখানে ময়লার স্তূপ। যাত্রী ওঠানামা করে টার্মিনালের বাইরের সড়কে। এ নিয়ে ক্ষোভের শেষ নেই যাত্রী ও চালকদের। রোদ বা ঝড় বৃষ্টি কোথায় দাঁড়াবো? একটা যাত্রী ছাউনি নাই, একটা ছেলে বা মেয়েদের কোনো বসারও প্রতিষ্ঠান নাই, বসার জায়গা নাই। এই টার্মিনাল পরিত্যক্ত ঘোষণা করে গেছে, আমাদের একটা নতুন টার্মিনাল আমাদের দরকার। পুরানো ভবনটি ভেঙে আধুনিক টার্মিনাল ভবন নির্মাণের জন্য বারবার পৌরসভা ও প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো উদ্যোগ। পৌরসভা বা ঊর্ধ্বতম মহলে এই টার্মিনালটা নতুন আধুনিক টার্মিনাল করার জন্য তাদেরকে অবগত করা হয়, বারবার আমাদেরকে আসক্ত করা হয়, কিন্তু সেইভাবে কোনো ফলাফল আমরা পাই নাই। তবে আধুনিক টার্মিনাল নির্মাণে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান পৌরসভার প্যানেল মেয়র। আধুনিক একটি ডিজাইন সম্পন্ন করেছি
এটা আমরা কয়েকটি নতুন প্রকল্পে আমরা এটা সাবমিট করেছি। ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের এই অর্থ বছরে আমরা একটি নওগাঁবাসী একটি আধুনিক টার্মিনাল হয়তো উপহার হিসেবে পাবো। জেলার অভ্যন্তরীণ রুটসহ বিভিন্ন জেলায় প্রতিদিন প্রায় 500 বাস যাতায়াত করে এই টার্মিনাল থেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অসহযোগ আন্দোলনের প্রভাব পড়েনি ব্যাংক পাড়ায়। গ্রাহক উপস্থিতি কিছুটা কম হলেও স্বাভাবিক নিয়মে চলছে অফিসসহ ব্যাংকিং কার্যক্রম। সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীর মতিঝিল ব্যাংক পাড়ায় সকাল 10টায় যথারীতি লেনদেন শুরু হয়। শুরুতে গ্রাহক উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে লেনদেন বাড়তে শুরু করে। স্বাভাবিক নিয়মে চলছে টাকা জমা ও উত্তোলন। নগদ টাকা তোলার পরিমাণ বেশি। কিছু শাখায় বড় অঙ্কের অর্থ লেনদেন করা যাচ্ছে না বলে অভিযোগ করেন গ্রাহকরা। এক্ষেত্রে অনেককে প্রধান শাখায় যোগাযোগ করতে বলা হচ্ছে। নিরাপত্তার জন্য ব্যাংকের শাখায় টাকা যেতে কিছুটা দেরি হচ্ছে বলেও স্বীকার করেন কর্মকর্তারা। খেয়ে পরে তো বাঁচতে হবে রে ভাই, আপনারা তো দেখতেছেন দেশের পরিস্থিতি এখন কেমন, কোথায় যাচ্ছে, কি হচ্ছে। আমরা চাচ্ছি আর সঠিক সমাধান হোক, মানুষ শান্তি পাক। ছোটখাটো একটা জব করি, তো ওই জবের টাকাটাই আসলে নিতে আসছি প্রয়োজন মেটানোর জন্য। আমার হাজবেন্ড অপারেশন হবে, তাই আমি টাকা নেওয়ার জন্য এখানে এসেছি। আমি টাকা তোলার জন্য আসছি, কারণ আমার হচ্ছে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট, তো যেহেতু বড় একটা অ্যামাউন্ট তুলতে হবে, আমার মনে হলো যে আমার মনে হয় মেইন ব্রাঞ্চে আসা ভালো। সংবাদের এই পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ। হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যায় 2 ইরানি এজেন্টকে ভাড়া করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তেহরানে হানিয়ার অস্থায়ী বাসভবনে তাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয় ইসমাইল হানিয়া ও তার 2 দেহরক্ষী। চাঞ্চল্যকর এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। তবে ইরান বলছে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামাস নেতাকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে যে কোনো সময় ইসরায়েলে বড় ধরনের হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান ও হিজবুল্লাহ। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। আল্লাহু আকবার। গেল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় অংশ নিতে তেহরানে যান হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। সেখানেই তাকে হত্যার পরিকল্পনা আঁটে দখলদার ইসরায়েল। কিন্তু তখন হানিয়ার বাসভবনে বেশি মানুষ থাকায় হামলার পরিকল্পনা থেকে সরে আসে ইসরায়েলি গোয়েন্দারা। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানকে ঘিরে নতুন করে হত্যার পরিকল্পনা করে মোসাদ। এজন্য ইরানের বিপ্লবী গার্ডের বিশেষ শাখার 2 সদস্যকে ভাড়া করে তারা। সপ্তাহখানেক আগে কাতার থেকে তেহরানে এলে ইসমাইল হানিয়ার গেস্ট হাউসের 3টি রুমে বোমা পেতে রাখে ওই 2 এজেন্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানায় ওই 2 ইরানি মাত্র কয়েক মিনিটের মধ্যে গেস্ট হাউসে ঢুকে দ্রুত বের হয়ে যান। ইসরায়েলি গোয়েন্দাদের নির্দেশনায় বোমা স্থাপন শেষে দেশ ছেড়ে চলে যান ইরানের ওই 2 কর্মকর্তা। গেল বুধবার রাতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইসমাইল হানিয়ার রুমের বোমাটিতে বিস্ফোরণ ঘটানো হয়। হামাস নেতাকে হত্যার ঘটনায় ইরানের বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের দাবি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামাস নেতাকে হত্যা করেছে ইসরায়েল। তেহরানের যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন ওই ভবনের বাইরে থেকে চালানো হয় হামলা। হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে বড় ধরনের আক্রমণ শুরুর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে হামাস এবং হিজবুল্লাহ। তবে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। অন্যদিকে হামাস নেতাকে হত্যার ঘটনায় প্রতিশোধের আগুনে চলছে আরব দেশগুলো। তুরস্ক, ইরাক, জর্ডান, পাকিস্তান সহ বিভিন্ন দেশে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। আর এবারে থাকছে পার্টিক্স খেলার খবর। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। যুক্তরাষ্ট্রের প্রাক মৌসুম প্রীতি ফুটবলে খেলার 7 মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় কাতালানরা। তবে পাও ভিক্টরের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক থিবো কর্তোয়া। 24 মিনিটে মার্টিনের গোল অফসাইডে বাতিল হলে হতাশ হয় রিয়াল ফুটবলাররা।
আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে ৪২ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন পাও ভিক্টর। ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদের হয়ে ১ গোল শোধ দেন নিকো পাজ। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরও একবার। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে পাবনা সহ ৫ জেলায় এখন পর্যন্ত ১০ জন নিহত। রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। দেশজুড়ে আওয়ামী লীগের সমাবেশ, পাড়া মহল্লায় নেতাকর্মীদের সতর্ক অবস্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠায় রাজপথে থাকার অঙ্গীকার। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ না করার নির্দেশ হাইকোর্টের। আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিট খারিজ। এবং ছাত্রদের আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, দাবি বিএনপি মহাসচিবের। অসহযোগ আন্দোলন সফল করতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।